তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন মডিউল 2 থেকে, জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর মূল বৈশিষ্ট্য ও বিধানগুলি আলোচনা করো, এবং তার সঙ্গেই আছে যে নির্বাচন প্রক্রিয়ায় এর ভূমিকা। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশান দিয়ে শুরু করতে হবে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ়, সুস্থির এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থার ভূমিকা অনস্বীকার্য। স্বাধীন ভারতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সংবিধানের 327 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংসদ 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন প্রণয়ন করে। সংবিধান প্রণেতারা বুঝতে পেরেছিল যে শুধুমাত্র সংবিধানে ভোটাধিকারের কথা উল্লেখ করলেই হবে না, তাকে বাস্তবায়িত করার জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর প্রয়োজন। এই আইনটি মূলত নির্বাচনের প্রাথমিক পরিকাঠামো বা প্রস্তুতিমূলক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী সুভাষ কাশ্যপ এই আইনের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন ভারতের সংবিধানে বর্ণিত গণতান্ত্রিক আদর্শকে একটি কার্যকর, অংশগ্রহণমূলক এবং সুশৃঙ্খল নির্বাচনী ব্যবস্থায় রূপান্তরিত করেছে। মূলত এই আইনের ওপর ভিত্তি করেই স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত হয়েছিল। তারপরে জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর মূল বৈশিষ্ট্য ও বিধানগুলি। দেখো, এই পোর্শনটা এবার বুঝে নাও। এখানে প্রথম হচ্ছে আসন বন্টন ও নির্ধারণ। এই আইনের একটি অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ দিক হলো আইনসভাগুলিতে আসন সংখ্যা নির্দিষ্ট করা। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে বিভিন্ন রাজ্যের জন্য কতগুলি করে আসন বরাদ্দ থাকবে তা এই আইনের মাধ্যমেই সুনির্দিষ্ট করা হয়। ভারতের মতো বিশাল দেশে জনসংখ্যার ভিত্তিতে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এই আসন বন্টন অত্যন্ত জরুরি একটি কাজ। দ্বিতীয় হচ্ছে ভোটার তালিকা প্রস্তুতকরণ। যে কোনো গণতান্ত্রিক নির্বাচনের মূল ভিত্তি হলো একটি নির্ভুল ও সম্পূর্ণ ভোটার তালিকা। এই আইন প্রতিটি সংসদীয় ও বিধানসভা নির্বাচনী এলাকার জন্য একটি সুনির্দিষ্ট ভোটার তালিকা প্রস্তুত করা এবং নিয়মিত তা সংশোধন করার কঠোর নির্দেশ দেয়। কোনো ব্যক্তি কেবল একটি নির্বাচনী এলাকার ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন, একাধিক জায়গায় নয়। দেখো, তারপরে হচ্ছে ভোটারদের যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণ। ভারতের সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলা হলেও বাস্তবে কে ভোটার হতে পারবে এবং কে পারবে না তা স্পষ্ট আইনি মাপকাঠি এই আইনে লিপিবদ্ধ আছে। ভারতের নাগরিকত্ব, ন্যূনতম বয়স এবং একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ বাসিন্দার ভোটার হওয়ার মূল শর্ত হিসাবে এই আইনে স্বীকৃত হয়েছে। পাশাপাশি দুর্নীতি বা অপরাধমূলক কাজের কারণে ভোটাধিকার বাতিলের আইনি কথাও এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে নির্বাচন পরিচালনকারী আধিকারিক নিয়োগ। সমগ্র দেশে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন স্তরে সরকারি আধিকারিক নিয়োগের কথা এখানে বলা হয়েছে। রাজ্য স্তরে মুখ্য নির্বাচন আধিকারিক, জেলা স্তরে জেলা নির্বাচন আধিকারিক এবং স্থানীয় স্তরে ভোটার তালিকাভুক্তকরণ অধিকার আধিকারিক নিয়োগের বিধান এই আইনে রয়েছে। এরাই মূলত নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজে তদারকি করেন। তারপর হচ্ছে তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণ। ভারতীয় সমাজে পিছিয়ে পড়া অংশকে আইনসভায় যথাযথ এবং সম্মানজনক প্রতিনিধিত্ব দেওয়ার জন্য এই আইনে বিশেষ বিধান রয়েছে। লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা এই আইন নিশ্চিত করে। তারপর হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ। প্রতিটি নির্বাচন কেন্দ্রে ঠিক কতটা ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত হবে তা নির্ধারণ করার আইনি কাঠামো এই আইন প্রদান করে। জনসংখ্যার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি আদমশুমারির পর নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করে নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের নির্দেশ দেওয়ার ক্ষমতা এই আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবারে নির্বাচন প্রক্রিয়ায় এই আইনের ভূমিকা দেখো। ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যপূর্ণ
বৈচিত্র্যময় দেশে নির্বাচন পরিচালনা করা একটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজ। এই জটিল প্রক্রিয়াকে সহজ এবং সুশৃঙ্খল ও ত্রুটিমুক্ত করার ক্ষেত্রে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের ভূমিকা অপরিসীম। এই আইন মূলত নির্বাচনের ভিত বা প্রাথমিক পরিকাঠামো তৈরি করে দেয়। নির্বাচন পরিচালনার মূল কাজ অর্থাৎ মনোনয়ন জমা, প্রচার এবং ভোট গ্রহণ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন দ্বারাই নিয়ন্ত্রিত হলেও 1950 সালে আইনটি না থাকলে সেই মূল প্রক্রিয়া শুরু করা কোনো মতেই সম্ভব হতো না। কারণ প্রার্থী দাঁড় করানো বা ভোট গ্রহণের আগে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা অপরিহার্য। এই আইন সেই অত্যন্ত জরুরি প্রাথমিক কাজগুলি প্রশাসনিক ও আইনি বৈধতা দেয়। এই আইনের মাধ্যমে ভারতের কোটি কোটি সাধারণ নাগরিক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায়। ভোটার তালিকা ভুক্তির ক্ষেত্রে সাধারণ নাগরিকের অধিকার সুরক্ষিত করে। এই আইন নিশ্চিত করে যে ধর্ম, জাতি, বর্ণ, সম্প্রদায় বা লিঙ্গের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি কোনো রকম বৈষম্য করা হবে না। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনের আগে যখন দেশের একটি বিশাল অংশ নিরক্ষর ছিল, তখন এই আইনের উপর ভিত্তি করে প্রথম ভোটার তালিকা তৈরির বিশাল ও ঐতিহাসিক কাজটি সম্পন্ন হয়েছিল। তাছাড়া প্রশাসনিক স্তরে নির্বাচন কমিশনের অধীনে আধিকারিকদের একটি নির্দিষ্ট বিকেন্দ্রীকৃত কাঠামো তৈরি করে দিয়ে এই আইন নির্বাচন প্রক্রিয়াকে মানুষের অনেক কাছাকাছি নিয়ে গেছে। জেলা শাসক থেকে শুরু করে বুথ স্তরের আধিকারিক পর্যন্ত সকলেই এই আইনের অধীনে ক্ষমতা ও দায়িত্ব প্রাপ্ত হন। সর্বোপরি সীমানা নির্ধারণ ও আসন বণ্টনের মাধ্যমে জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী সঠিক ও ন্যায়সঙ্গত প্রতিনিধিত্বের পথ প্রশস্ত করেছে এই আইন। এটি না থাকলে ভারতের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ত এবং গণতান্ত্রিক কাঠামোর ভারসাম্য বিঘ্নিত হতো। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, ভারতের দলত্যাগ প্রতিরোধক আইন সংক্ষিপ্ত আলোচনা এবং 91তম সংবিধান সংশোধন আইনের প্রধান বিষয়গুলি উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। তবে এটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক নয়। তোমরা ক্লাস দেখো, বোঝো এবং যাদের ভালো লাগবে, যে মনে হবে যে না এই স্টাডি মেটেরিয়ালটা ঠিক আছে বা এই এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বোঝো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। স্বাধীন ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা ও নৈতিকতা রক্ষা করা একটি অন্যতম প্রধান শর্ত। জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের ভোটে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শের ভিত্তিতে নির্বাচিত হন। কিন্তু অনেক সময় নির্বাচনের পর রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং ক্ষমতার লোভে জনপ্রতিনিধিদের নিজেদের মূল দল পরিবর্তন করার প্রবণতা দেখা যায়, যা শুধুমাত্র ভোটারদের রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা নয়, বরং গণতন্ত্রের ভিতকে গভীরভাবে দুর্বল করে। এই প্রবণতা রোধ করার জন্যই ভারতের সংবিধানে দলত্যাগ বিরোধী আইনের সংযোজন করা হয়েছে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী সুভাষ ক্যাশব এই আইনের ঐতিহাসিক ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, দলত্যাগ প্রতিরোধক আইন হলো ভারতীয় রাজনীতিতে নীতিহীনতা ও সুবিধাবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ। এই আইনের মাধ্যমেই ভারতীয় রাজনীতিতে মূল্যবোধ ও সুস্থিরতা ফিরে আনার চেষ্টা করা হয়েছে। এবার ভারতের দলত্যাগ প্রতিরোধ আইন ভারতের রাজনৈতিক ইতিহাসে 1960-এর দশকে, বিশেষত 1967 সালে চতুর্থ সাধারণ নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে দলত্যাগের ঘটনা ঘটতে থাকে। জনপ্রতিনিধিরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে এবং মন্ত্রী পদের লোভে নির্বাচিত হওয়ার পর এক দল ছেড়ে অন্য দলে যোগ দিতে শুরু করে। অনেক ক্ষেত্রে একদিনে একাধিকবার দল বদলের ঘটনাও ঘটে। এই চরম সুবিধাবাদী রাজনীতি ভারতীয় রাজনীতিতে আয়ারাম গায়ারাম সংস্কৃতি নামে কুখ্যাতি লাভ করে, যা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছিল। এই ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা এবং নীতিহীনতা দূর করার উদ্দেশ্যে দীর্ঘ বিতর্কের পর
1985 সালে তৎকালীন রাজীব গান্ধীর সরকারের আমলে 52তম সংবিধান সংশোধন আইন পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের 10ম তফসিলে দলত্যাগ বিরোধী আইনটি যুক্ত করা হয়। এই আইনের প্রাথমিক ও মূল উদ্দেশ্য হলো কোনো নির্বাচিত প্রতিনিধি যদি ব্যক্তিগত স্বার্থে দলত্যাগ করে তবে তার আইনসভার সদস্যপদ সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া। আইনের সুনির্দিষ্ট বিধান অনুযায়ী যদি কোনো সাংসদ বা বিধায়ক স্বেচ্ছায় তার মূল রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করে অন্য দলে যোগ দেন তবে তিনি তার নির্বাচনী পদটি হারাবেন। দ্বিতীয় হচ্ছে, প্রতিটি দলের একটি নির্দিষ্ট শৃঙ্খলা রক্ষাকারী নিয়ম বা হুইপ থাকে। কোনো সদস্য যদি আইনসভায় তার দলের নির্দেশ বা হুইপ অমান্য করে ভোট দেন বা ভোট দান থেকে সম্পূর্ণ বিরত থাকেন এবং 15 দিনের মধ্যে তার দল যদি তাকে ক্ষমা না করে তবে সেই সদস্যের পদও বাতিল হয়ে যাবে। তারপরে কি বলা হচ্ছে, এই আইনে দলীয় সদস্যদের পাশাপাশি অন্যদের জন্যও নিয়ম রয়েছে। নির্দল বা স্বাধীনভাবে নির্বাচিত কোনো প্রার্থী যদি নির্বাচনের পর কোনো রাজনৈতিক দলে যোগ দেয় তবে তার সদস্যপদ এই আইন অনুযায়ী বাতিল হয়ে যাবে। আবার রাষ্ট্রপতি বা রাজ্যপাল কর্তৃক মনোনীত সদস্যের ক্ষেত্রেও বলা হয়েছে, তারা যদি শপথ নেওয়ার প্রথম 6 মাসের মধ্যে কোনো দলে যোগ দেন তবে সদস্যপদ বহাল থাকবে, কিন্তু 6 মাস অতিবাহিত হওয়ার পর কোনো রাজনৈতিক দলে যোগ দিলে তাদের সদস্যপদ বাতিল হবে। দলত্যাগ সংক্রান্ত যে কোনো বিবাদের ক্ষেত্রে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান এবং বিধানসভার ক্ষেত্রে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। তবে 1992 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে স্পিকারের সিদ্ধান্ত বিচার বিভাগীয় পর্যালোচনার আওতাভুক্ত। এবার 91তম সংশোধন আইন প্রণয়নের বিধানগুলি দেখে নাও। দেখো, 1985 সালে মূলত দলত্যাগ বিরোধী আইনের বেশ কিছু ফাঁক ফোকর থেকে গিয়েছিল, যার ফলে এই আইন সম্পূর্ণভাবে রাজনৈতিক সুবিধাবাদ বন্ধ করতে পারেনি। মূল আইনে বলা হয়েছিল যে কোনো দলের 1/3 যদি একসঙ্গে দলত্যাগ করে তবে তা দলের বিভাজন বলে গণ্য হবে এবং তাদের সদস্যপদ বাতিল হবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে খুচরো দলত্যাগের বদলে পাইকারি হারে দলত্যাগ শুরু হয়। এই মারাত্মক ত্রুটি দূর করতে এবং শাসন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে 2003 সালে 91তম সংবিধান সংশোধনী আইন পাস করা হয়। এই সংশোধনী আইনের বিধানগুলি নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে 1/3 সদস্যের দলত্যাগের স্বীকৃতি বাতিল। 91তম সংশোধনীর সবচেয়ে যুগান্তকারী দিক হল 10ম তফসিলের অন্তর্গত 1/3 সদস্যদের দলত্যাগ বা বিভাজনের যে আইনি স্বীকৃতি ছিল তা সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। এর ফলে এখন থেকে কোনো দলের 1/3 সদস্য বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করলে তাদের সদস্যপদ অনিবার্যভাবে বাতিল হবে। বর্তমানে কেবলমাত্র 2/3 সদস্য যদি কোনো দলের সাথে মিশে বা একীভূত হয়ে যায় তবেই তাকে আইনি স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের সদস্যপদ বহাল থাকবে। তারপর হচ্ছে মন্ত্রিসভার আকার সীমিতকরণ। এই সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে 75 নম্বর এবং 164 নম্বর ধারার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। এতে বলা হয় যে কেন্দ্র এবং রাজ্য স্তরে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা লোকসভার সংশ্লিষ্ট বিধানসভার মোট সদস্য সংখ্যার 15% বেশি হতে পারে না। আগে দলত্যাগীদের সন্তুষ্ট করার জন্য বিশাল আকারের মন্ত্রিসভা গঠন করা হতো। এই বিধানের মাধ্যমে সেই রাজনৈতিক প্রলোভনের পথ বন্ধ করা হয়। এবারে বলা হচ্ছে তাকে ক্ষুদ্র রাজ্যগুলির জন্য বিশেষ বিধান। ভারতের যে সমস্ত রাজ্যের বিধানসভার আকার খুব ছোট সেই ক্ষুদ্র রাজ্যগুলির একটি ব্যতিক্রম ও বিশেষ বিধান রাখা হয়েছে। এই বিধানে স্পষ্ট বলা হয়েছে ক্ষুদ্র রাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীর পদ সহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কোনো অবস্থাতেই 12 জনের কম হবে না, যাতে প্রশাসনিক কাজ সুচারুভাবে পরিচালনা করা যায়। তারপর হচ্ছে লাভজনক রাজনৈতিক পদে নিয়োগের কঠোর নিষেধাজ্ঞা। এই সংশোধনীর একটি অত্যন্ত কঠোর এবং কার্যকারী বিধান হল 10ম তফসিল অনুযায়ী দলত্যাগের কারণে কোনো সাংসদ বা বিধায়কের সদস্যপদ বাতিল হয়ে যায় তবে তিনি তার অবশিষ্ট মেয়াদের জন্য কোনো লাভজনক সরকারি বা রাজনৈতিক পদ এবং মন্ত্রীপদ গ্রহণ করতে পারবে না।
পুনরায় নির্বাচনে জয়লাভ না করা পর্যন্ত এই কঠোর নিষেধাজ্ঞা তার উপরে বলবৎ থাকবে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। ভালো নম্বর পেতে গেলে এইভাবে ভালো অ্যান্সারও তোমাদের পরীক্ষায় কিন্তু লিখতে হবে।